স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। সাইদিকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলছেন মাসুদ সাইদি। ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বলছেন আসিফ নজরুল। বালু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ, আহত ৮। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। এবং সর্বশেষ জানাবো, গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে, নিহত আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হাইকোর্টকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে কমিশন গঠন করার কথা বলেছিলেন অন্তর্বর্তী সরকার, তবে এই হত্যাকাণ্ড নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চকে তথ্য জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান। এর আগে বিডিআর হত্যার পুরো ঘটনা তদন্তে কমিশন গঠনের কথা বললেও আজ এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৫ই আগস্টের পট পরিবর্তনের পর বিডিআর হত্যার পুনঃ তদন্ত চেয়ে আন্দোলন শুরু করে সরকার। এর আগে ২রা ডিসেম্বর রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানায় তারা কমিশন গঠন করেছেন, কিন্তু পরে দুপুরে সেই বক্তব্য থেকে সরে আসে রাষ্ট্রপক্ষ। পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ও ২৬শে ফেব্রুয়ারি বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এই ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে ২টি মামলা হয়, পরে এসব মামলায় নিউ মার্কেট থানায় স্থানান্তরিত হয়। সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তি সহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এছাড়া বিস্ফোরক আইনে করা মামলায় ৮০৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে আরো ২৬ জনকে অভিযুক্ত করে মোট ৮৩৪ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। বিচার চলাকালে তৎকালীন বিডিআর ডিএডি রহিম সহ ৪ আসামির মৃত্যু হয়। মামলায় আসামিদের মধ্যে বিএনপি নেতা ও সাবেক এমপি নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব আলীরও দণ্ড হয়। সাজা ভোগকালীন পিন্টু অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। রক্তক্ষয়ী এই বিদ্রোহের প্রেক্ষাপটে বাংলাদেশ সীমান্তরক্ষী এ বাহিনীর নাম পরিবর্তন করা হয়। নাম বদলের পর এ বাহিনী এখন বর্ডার গার্ড বাংলাদেশ হিসেবে পরিচিত। সাইদিকে ভারতের নির্দেশে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলছেন মাসুদ সাইদি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখায় শেখ হাসিনা পরিকল্পিতভাবে দেলোয়ার হোসাইন সাইদিকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন আলামা সাইদি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মাসুদ সাইদি। সাইদি পুত্র মাসুদ সাইদি বলেন, কেন তারা আলামা সাইদির কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছে, কারণ ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপর চেপে বসতো তখন সবার আগে বাঘের মতো গর্জে উঠত আলাম্মা সাইদির কণ্ঠ। তিনি আরো বলেন, আলাম্মা সাইদিকে ২০১০ সালের ২৯শে জুন গ্রেপ্তার করা হয় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার হাস্যকর মামলায়, কিন্তু বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায়। আলাম্মা সাইদিকে যুদ্ধাপরাধ মামলায় গ্রেপ্তার করার মতো প্রমাণাদি সরকারের হাতে ছিল না। তাকে অন্যায়ভাবে আটকে রাখা মুসলিম উম্মাহর ক্ষতি হয়েছে, বাংলাদেশের ক্ষতি হয়েছে। যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটাই হলো একটা নাটক। ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারেনি বলছেন আসিফ নজরুল। ট্যাগের রাজনীতি থেকে বের হতে না পারলে জুলাই গণ অভ্যুত্থান বৃথা হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনেই বুঝে ট্যাগ দেওয়া হতো, সেই ট্যাগের রাজনীতি থেকে আমরা এখনো বের হতে পারিনি। গণ অভ্যুত্থান নিয়ে তিনি বলেন, ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করতো তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদি তা না পারি তাহলে জুলাই গণ অভ্যুত্থান বৃথা হয়ে যাবে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি। এমনটা উল্লেখ করে আসিফ নজরুল বলেন, এখন যদি বৈষম্য দূর করা না যায় তাহলে গণ অভ্যুত্থানের নিহতদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। বালু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি দু গ্রুপের সংঘর্ষ, আহত ৮। সিরাজগঞ্জের কাজীপুরে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যমুনা নদীর চরে জেগে ওঠা বালু বিক্রির টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার সিঙ্গাবাড়ি এলাকায় যমুনা নদীর ভাঙন রোধে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের কাজ চলছে। এই কাজে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান অবৈধভাবে যমুনায় জেগে ওঠা চর থেকে বালু সংগ্রহ করে জিও ব্যাগে ভরছে। এতে
উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবলুর ছেলে মেহেদী হাসান সুমন ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলামের লোকজন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতিদিন নৌকা প্রতি নির্দিষ্ট পরিমাণ চাঁদা নেন। এর চাঁদার টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়। চাঁদা নেওয়ার বিষয়টি অস্বীকার করে মেহেদী হাসান সুমন বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, গান্ধাইল ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুইট ও ছাত্রদল নেতা নবী সহ আরো কয়েকজন প্রতিদিন বালুর নৌকা প্রতি চাঁদা তোলেন। এ চাঁদা তুলতে নিষেধ করায় আমার মা উষা বেগম সহ 5 জনের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন। ফায়ার সার্ভিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। দেশের যে কোনো দুর্যোগে সুনাম কুড়ানো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। নেপথ্যে সংস্থাটির বেশ কিছু কর্মকর্তা, স্থানীয় দালাল শ্রেণীর আওয়ামী লীগ নেতা বিষয়টি গড়িয়েছে মামলা, দুদকের গণশুনানি পর্যন্ত। সরকারিভাবে জমি অধিগ্রহণ না করায় উঠেছে বিতর্ক। ডুবুরি সেবা না কর্মচারী কল্যাণের নামে জমি দখল করে কেনার চেষ্টা করা হচ্ছে, সেটি স্পষ্ট নয়। সংশ্লিষ্টদের অভিযোগ, ফায়ার সার্ভিসের জমি প্রয়োজন হলে অধিগ্রহণ করবে, কিন্তু তারা প্রশাসনের পাশাপাশি পেশি শক্তি দিয়ে আগে দখল করেছে, পরে দালাল দিয়ে কিনছে। এদের প্রকৃত মূল্য পাচ্ছে না ক্রেতা, আসছে না নিষ্কণ্ঠক জমিও। তাৎক্ষণিক সুবিধা পেতে অন্যের কাছে বিক্রির জমিও দলিল করে দিয়েছে দলাল। এমনকি 8 একর দখলে নিয়ে জোরপূর্বক উঁচু সীমানা প্রাচীর দিয়েছে, অথচ 30 নভেম্বর 2024 পর্যন্ত কিনেছে মাত্র 4 একর। জোরপূর্বক সীমানা প্রাচীর দেওয়ার বন্ধ হয়ে গেছে, ভেতরে বসবাসকারীদের যাতায়াত, বিঘ্ন হচ্ছে চাষাবাদ। বৈধ মালিকদের বসত বাড়ি ছাড়তেও চাষাবাদ বন্ধ করতে ফায়ার সার্ভিসের পোশাকে ভয়ভীতি প্রদর্শন, শারীরিক নির্যাতন ও গুম করারও ঘটনা ঘটেছে বলে অভিযোগ। স্থানীয়রা বলছেন, আমাদের বাড়ির ওয়াশরুমে যেতে দিচ্ছে না, রোপণ করা ধান তুলে ফেলছে, নাগরিক কোনো অধিকার দিচ্ছে না, জমি অধিগ্রহণ করে না, ন্যায্য দামে কেনেও না, আবার কোথাও বিক্রি করতে দিচ্ছে না, খাজনাও দিতে পারছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মী ও কর্মকর্তারা বলছেন, জমি তো তুলে নিয়ে যাচ্ছি না, জমি জায়গায় থাকছে, আমরা বাউন্ডারি দিচ্ছি, তাতে কি সমস্যা? যারা জমির মালিক তারা প্রমাণ সাপেক্ষে মূল্য নিয়ে যাবে। আর জমির মালিকদের বিরুদ্ধে মামলা দিয়ে প্রতিষ্ঠানটির মহাপরিচালক বলেছেন তারা শান্তিপূর্ণ সমাধান চান। সরেজমিনে দেখা যায়, কক্সবাজার ইনানী সৈকতের কাছাকাছি মেরিন ড্রাইভ সড়কের কোলঘেঁষা 8 একর এলাকা চলছে কর্মযোগ্য। সাইনবোর্ডে লেখা ক্রয় সূত্রে এই জমির মালিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 3 দিকে দেওয়ালে ঘেরা, একদিকে টিন, কিন্তু দেওয়াল তোলারও কাজ চলছে। তদারকি করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ভেতরে মানুষের বাড়ি, জমিতে ধান, তবে ভেতরে বসবাসকারী নাগরিকদের জন্য রাখা হয়নি কোনো পথ। বরং তারা অভিযোগ করেছেন, প্রতিনিয়ত তাদের শারীরিক নির্যাতন সহ নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে জমি দখল ছেড়ে দিতে। কলেজ পড়ুয়া মেয়েও রেহাই পাচ্ছে না ফায়ার কর্মী ও তাদের সহযোগীদের নির্যাতনের হাত থেকে। ফায়ার সার্ভিসের সীমানা প্রাচীর তোলা এলাকার ভেতরে ঢুকে খালেদা বেগম নামে একজন অভিযোগ করে বলেন, এখানে আমাদের বাড়িঘর ও চাষের জমি আছে, চারদিকে দেওয়াল দিয়ে ঘেরাও করে ফেলছে, বের হতে পারি না, বন্যায় পানি নিচে পড়েছিলাম, তারপরও তারা আমাদের অধিকার বঞ্চিত করেছে। আমরা রাস্তার জন্য বিচার চাইলে চেয়ারম্যান সহ সবাই মিলে বসে রাস্তা দিতে বলছে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা মানে না। তিনি বলেন, এ পর্যন্ত 7 বার আমাদের উপর হামলা করেছে, আমার কলেজ পড়ুয়া মেয়ের গায়েও আঘাত করেছে, ইজ্জত নষ্টের হুমকি দিয়েছে, থানায় মামলা বা অভিযোগ নিতে চায় না। অনেক দিন দরবার করে একবার অভিযোগ নিলেও সামাজিক মর্যাদার জন্য সেখানে মেয়ের বিষয়টি উল্লেখ করিনি। মেয়ের বাবাকে একবার তুলে নিয়ে গেছে, কয়েকবার তাকে গুম করার চেষ্টা করেছে, আমরা তাকে লুকিয়ে রাখি। এ নিয়ে বিভিন্ন জায়গায় বিচার চেয়েও পাইনি। আমরা আমাদের ভিটেমাটিতে